হার্টের একটা ধমনী যদি ব্লক হয়ে যায়, অনেক সময় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জন্য এটাকে রিপেয়ার করা হয়, কখনো স্টান্টিং, কখনো ওপেন হার্ট সার্জারি করে তার স্বাভাবিক প্রবাহতা ঠিক রাখা হয়। আমরা আমাদের সোয়েলকে কিলিং করছি, নদীগুলাকে শেষ করে দিই দুইভাবে। একটা গ্রাবিং বলেন, সিল্টেশন বলেন, আরেকটা হচ্ছে পলিউশন। অসংখ্য ইন্ডাস্ট্রি, এখানে এফ্লুয়েন্ট যেগুলা যায় তার কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। অনেক ইন্ডাস্ট্রি ইটিপির কমপ্লায়েন্সটা তারা মানেন না, না মানার কারণে এই বিষ আমাদের মিঠা পানিকে বিষে পরিণত করে ফেলতেছে। তার দ্বারা হাজার ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। পানিতে যে সমস্ত মাছ গ্রো করবে সেগুলো তো এখান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ এটা তার বসবাসের জায়গা নয়। তার জায়গাটা তো হবে তার জন্য উপকারী একটা জায়গা। আমরা যদি মাটির দিকে তাকাই, মাটিটাওকে আমরা বিষাক্ত করে ফেলেছি। আমাদের কৃষকরা তারা অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিকভাবে সেখানে সার এবং কীটনাশক প্রয়োগ করেন, অথচ গ্রামের প্রত্যেকটি ব্লকের জন্য ব্লক সুপারভাইজার আছে কৃষি বিভাগ। তারাই বা কি করেন, আর আমাদের কৃষকের বা তাদের কাছ থেকে কি সেবা? এইভাবে করে করে আমাদের একটা ফার্টাইল ল্যান্ড, এটারও জীবন প্রায় শেষ করে দেওয়ার উপক্রম। একটা একটা করে যদি আমরা জীব বৈচিত্র্যের দিকে তাকাই, তাহলে দেখবো যে এইভাবেই আমরা সর্বনাশের খেলায় আমরা মেতে আছি। কারা করে এটা? কিছু দুর্বৃত্ত করে। এই দুর্বৃত্ত কি নিজের শক্তিতেই সবসময় করে? হ্যাঁ, কোনো কোনো দুর্বৃত্ত নিজের শক্তিতেই করে, আর কোনো কোনো দুর্বৃত্ত তার গডফাদারের শক্তিতে করে। তারা কারা? আমি দায় নিয়ে বলছি, তারা পলিটিশিয়ান, রাজনীতিবিদরা। রাজনীতিক আশ্রয় প্রশ্রয় না থাকলে কেউ এই ধরনের বড় মাপের কোনো অপরাধ করে রক্ষা পাওয়ার কথা না। তারা শুধু ক্ষতি করে না, ধ্বংস করে না, তারা শেল্টার পায়। কারণ এই সমস্ত ধ্বংসযজ্ঞ যারা চালায়, তারা যে অবৈধ রুজি রোজগার করে, ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ পায়। এই জন্য তার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করা, বরঞ্চ শাসনের হাত যখন তার দিকে আগায়, তখন তার ওই দায়বোধের জায়গা থেকে তিনি তাকে প্রোটেকশন দেন। অতএব পলিউশন তো আমার মাটি নয়, পানি নয়, নদী নয়, পলিউশন তো আমাদের মগজে। এই মগজের পলিউশন যত সময় পর্যন্ত দূর না হবে, একটা পলিউশন ফ্রি দেশ এবং সোসাইটি আমাদের পক্ষে বিল্ড আপ করা সিম্পলি ইম্পসিবল। এখানে অনেকগুলো দাবি আপনাদের আছে, 10 দফা দাবি। এর মাঝে একটা দফা আপনাদের সেপারেট ক্যাডার সিস্টেমটা এস্টাবলিশ করা। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, স্পষ্টভাষী মানুষ বলে ফেলি যেটা মনে আসে। 5 আগস্টের পরে অনেক গ্রুপ, পেশা, ক্যাডার, তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা যখন আমাদের সাথে বসতে চান, তখন বলেন যে রাষ্ট্রীয় ব্যাপারে কিছু পরামর্শ আছে। কিন্তু যখন আসেন, তখন তারা দায়িত্ব নয়, তাদের অধিকারের ব্যাপার নিয়েই লড়াই করে, যে আমরা এটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত। কিন্তু দেশবাসীর প্রতি তাদের যে দায়িত্ব, সেই কথাটা খুব কম আসে। কেন? আমাদের এই ছোট ভাই বলেছে যে সবাই আমাকে নিয়ে চিন্তা করে, আমি থেকে শুরু। আমি আছে তো আমার দল আছে, আমার দল আছে তো আমার দেশ। যাদের দল নাই তার ওই আমিতেই থেকে যায়, এরপরে আর আগায় না। আমার কি হবে, আমি কি পাবো, এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসবো, আমরা কিছুই পাবো। এই যে মিলনায়তন, এটা নিশ্চয়ই কোনো না কোনো কর্তৃপক্ষ করেছে। এখানে হয়তো বা সরকারি বেসরকারি বহু এইড আছে, থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু এর রাস্তা, তার আশপাশের যোগাযোগ ব্যবস্থা, সেটা কার টাকায়? সেটা জনগণের টাকায়। মুজিবুর রহমান মঞ্জু বলেছে যে আমরা যে মোবাইল ইউজ করি, সেখানে আমরা 35-40% আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। এটা ইউজাররা জানেই না যে এই যে ট্যাক্স সে দিচ্ছে, সে যে একজন ট্যাক্স পেয়ার। শুধু কি তাই, আজকে জন্ম নেওয়া বেবি, সেও তো ট্যাক্স দেয়। কারণ তার জন্য আমি যে কাপড় কিনি, যে দুধ কিনি, যে খাবার কিনি, সেই দুধ, খাবার, কাপড়ের সব জায়গায় আমাকে ব্যয় দিতে হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে তার জীবন শুরু। আর ধনীর কোনো তফাৎ নাই, এটা তো সবাই দেয়। সারাদিন ভিক্ষা করা মানুষটাও
সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকেও তো বেড দিয়ে কিনতে হয়। কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। সে জানে বড় বড় ব্যবসায়ীরা আর বড় বড় চাকরিজীবীরা দেয়, ট্যাক্স দেয় না। সেও যে একজন ট্যাক্স পেয়ার এটা সে জানে না। যদি সে জানতো যে আমার টাকায় দুইভাবে আমি এখানে শরিক, আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনা ঋণের আমার ভাগ, এই দুইটা মিলে উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে, স্যালারি যাচ্ছে, রিমুনারেশন যাচ্ছে, তাহলে সেও তার অধিকারের জন্য আরো সচেতন হতে হবে। সুতরাং এখানে আমাদের সকলের অধিকার সচেতন হতে হবে। নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমি কথা বাড়ালাম। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। সবাই বলেছেন, আমিও বলি সবার সাথে কণ্ঠ মিলিয়ে, একটা বিচিত্র উদ্যোগ আপনারা নিয়েছেন, যেটা এর আগে কেউ নেয়নি। এবং আপনারা একটা বিচিত্র অবস্থানে আছেন, পরিকল্পনাবিদ, কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নাই। ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়। তাহলে 7টা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার কি? যদি তাদের সার্ভিসের কোনো স্পেস না থাকে, তাহলে এই ডিপার্টমেন্টগুলোর দরকার পড়ে না। তো নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো সেখানে পড়ানো হচ্ছে। তো প্রয়োজনের খাতিরে যেখানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে, রাষ্ট্রের, জনগণের, তার পিতামাতা, সেখানে সেই ইনভেস্টমেন্টটাকে মূল্যায়ন করুন, তাদেরকে তাদের জায়গায় কাজ করতে দিন। নাম পরিকল্পনাবিদ, পরিকল্পনায় কোনো জায়গা নাই। তো পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে জনগণের জন্য, আমার দৃষ্টিতে এটা হইল বাজার খরচের হিসাব নিকাশ। আগামীকালকে কি খরচ আমার লাগবে, এই সপ্তাহ কিভাবে চলবো, তারপর একটা পরে দেখা যাবে। পরিকল্পনা হবে সাস্টেইনেবল, মিশনারি, দূরে দেখবে, সমন্বিত হবে, টেকসই হবে, তার নামে না পরিকল্পনা। এখন যারা এটা বুঝে তাদেরকে বাদ দিয়ে সর্বরূপের বিশেষজ্ঞ হয়ে অথবা সর্বজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে যারা রোল প্লে করেন বা আমিই করি, এটা অনুচিত। তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রীয় সেবা থেকে পরিকল্পিতভাবে পরিকল্পনার জায়গায় দূরে রাখা হচ্ছে। এই জায়গা নিশ্চিত করতে হবে। আমি কথা দিচ্ছি, রাষ্ট্রের এই রকম কোন সেবার জায়গায় আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান দিয়ে শুধু অ্যাকোমোডেশন না, আপনাদেরকে ফেসিলিটেট করবো ইনশাল্লাহ। এবং এই দেশের মাটির জন্য, মানুষের জন্য, পরিবেশের জন্য জায়গা আমাদের কম, অত্যন্ত নিখুঁত পরিকল্পনা আমাদের লাগবে। এই জ্ঞান যাদের আছে তাদেরকে উপেক্ষা করে পরিকল্পনা তৈরি হবে, এটা তো বোকামি ছাড়া আর কিছু। আমরা এটার ইনশাল্লাহ অবসান ঘটাবো। তবে আমরা শুধু অনুরোধ করব যে সেই ক্ষেত্রে আবারও বলি, দয়া করে আমি এবং আমরা সবাই আগে যেন দায়িত্বের ব্যাপারটা দেখি, আগে যেন অধিকারের ব্যাপারটা না দেখি। সবাইকে ধন্যবাদ।